স্বাগত আজকে বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি খালেদ মুহিউদ্দিন। কাঁচা বাজারের দামের দারুণ ঝাঁজ, এই অবস্থায় বাড়ছে গ্যাস আর বিদ্যুতের দাম। এর প্রভাব আরো অনেক খাতে পড়ার সংখ্যায় আমজনতা। এসব নিয়ে আজকে আলোচনা দামের বাড়াবাড়ি। কথা বলতে স্টুডিওতে আছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম, আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ডক্টর ইজাজ হোসেন, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসি সদস্য ডক্টর সেলিম মাহমুদ। স্বাগত আপনাদের। আমি প্রথমে জনাব তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে বিদ্যুতের দামটি বাড়ানো হলো কেন আসলে? আপনাকে ধন্যবাদ। বিদ্যুতের বাস্তবতাটা হলো, বিদ্যুতের উৎপাদন খরচ আমাদের যা ৬ টাকা ৬৮ পয়সা, তো আমরা বিদ্যুৎ বাংলাদেশে বিক্রি করছি ৪ টাকা ৭৩ পয়সা, সম্ভবত আপনার আমাদের প্রাইসটা ৪ টাকা ৭১ পয়সা। তো আমি এই যে আমরা কম মূল্যে বিক্রি করছি, উৎপাদন খরচ বেশি কিন্তু বিক্রিত মূল্য কম, সেই কারণে সাবসিডি এবং লোকসানি প্রতিষ্ঠান হিসাবে বিদ্যুৎ খাতকে দীর্ঘকাল পর্যন্ত চালিয়ে নেওয়াটার আমি মনে করি কোনোভাবেই কারো কাছে যৌক্তিক বলে বিবেচিত হবে না। তো সেই কারণে খুবই সামান্য 2.93% বিদ্যুতের বর্ধনটা আমি মনে করি, আমি এই ক্ষেত্রে তাজুল ইসলাম, বিদ্যুতের দাম বাড়ানোর ক্ষেত্রে অনেক রকম যুক্তি থাকতে পারে, কিন্তু যখন বিশ্ববাজারে জ্বালানির দাম কমছে তখন বিদ্যুতের দামটি বাড়ানো হলো, এবং এত ইনসিগনিফিকেন্ট যেটি আপনি বলছেন মাত্র সামান্য 2.93, সেটা একটা দীর্ঘমেয়াদী প্রভাব যে বাজারে পড়তে পারে, সেটি কি আপনারা বিবেচনা রেখেছিলেন? অবশ্যই বিবেচনায় রেখে এটা করা হয়েছে বলে আমি মনে করি। এখানে আমি একটা জিনিস, সমসাময়িক দেশগুলি, আমরা এই অঞ্চলের কন্টেম্পোরারি কান্ট্রিগুলির বিদ্যুতের মূল্যটা যদি আমরা উপস্থাপন করি, তাইলে বাস্তব চিত্রটা আমাদের কাছে দাম বাড়ানোর সময় না, বাস্তবতাটা হলো ভারতে বিদ্যুতের দাম 60 টাকা 97 পয়সা, পাকিস্তানে 12 টাকা 1 পয়সা, আর নেপালে 6 টাকা 37 পয়সা, শ্রীলঙ্কা 12 টাকা 96 পয়সা, থাইল্যান্ডে 6 টাকা 90 পয়সা। আমি বিদ্যুতের মূল্য বৃদ্ধিজনিত কারণে যেই আন্তর্জাতিক প্রতিযোগিতা অথবা পণ্য বিক্রির আন্তর্জাতিক বাজারে যে প্রতিযোগিতার সম্ভাবনা অথবা ভীতি আছে আমাদের মধ্যে, সেই তুলনায় যদি আমরা এই তথ্যটি যদি উপস্থাপন করি, তাহলে এটা কোনোভাবেই মনে করা হয় না যে এই কারণেই আমাদের উৎপাদিত পণ্যের দাম বাড়তে পারে। আপনি যে কথাটা আপনাকে করছেন জনাব তাজুল ইসলাম, আমি আপনাকে বলতে চাই, আপনি যেসব দেশের বিদ্যুতের দামের বাংলাদেশের সাথে তুলনা দিলেন, সেসব দেশে এরকম অনেক পণ্য আছে যেগুলির দাম বাংলাদেশের চেয়ে কম। এক এক দেশের ডিনামিক্স, অর্থনৈতিক ডিনামিক্স এক এক রকম ভাবে চলে। এই উদাহরণটি আমাদের সাথে কতটা লাগছে সেটি নিশ্চয়ই আমরা পরে শুনবো। আমাদের সাথে ডক্টর সেলিম মাহমুদ আসছেন। ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে স্বাগত জানাই। এছাড়া আমাদের সাথে যারা যোগ দিচ্ছেন তাদের সাথেও পরিচয় করে দিচ্ছে আপনাদের। চট্টগ্রাম জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি নাজের হুসাইন আছেন আমাদের সঙ্গে। খুলনা জেলা তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক ডক্টর মনোজ কুমার দাস, এবং বগুড়া জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি বজলুল করিম বাহারও আছেন আমাদের সঙ্গে। আপনাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আপনি বলছেন 2.93 ভাগ মাত্র বেড়েছে। আমি আপনার কাছে সর্বশেষ একটি তথ্য জানার জন্য একটি প্রশ্ন করছি এই পর্বে, যে আপনি কি জানেন যে এই 2.93% বিদ্যুৎ বাড়িয়ে আসলে আমরা কত টাকা বাড়তি উপার্জন করব? এক্স্যাক্টলি একাডেমিক ভাবে তো এই ফিগারটি আমার কাছে একটা নাই। ডক্টর সেলিম মাহমুদের কাছে আছে, আমরা ডক্টর সেলিম মাহমুদের কাছে শুনে নিব। আমরা ডক্টর সেলিম মাহমুদের কাছে আসি। এটা আমাকে বলুন। 716 কোটি টাকা, 716 কোটি টাকা, 716 কোটি টাকা, সেটি আমাদের মোট বিদ্যুৎ থেকে যে আমরা টাকা পাই সেটির কত ভাগ? ডক্টর সেলিম মাহমুদ, আমরা বিদ্যুৎ থেকে যে টাকা পাই, যে টাকা আসে আমাদের কাছে, এটা অনেক নেগলিজিবল। এটা সেটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য সুবিধা হতো। less than 5%। আমি জানি না সেই less than 5% এমন কি সুবিধা আমাদের হলো। আমি প্রফেসর রিজাজের কাছে জানতে চাইবো যে প্রফেসর রিজাজ, আপনি কি মনে করেন বিদ্যুতের দাম বাড়ানোর এই সময়টা খুব ঠিক আছে বা যৌক্তিক আছে? আমরা বিদ্যুতের দাম অনেক কম দিচ্ছি, যেটি তাজুল ইসলাম সাহেব বলছিলেন। প্রথমেই আমি যেটা বলতে চাচ্ছি যে দাম বাড়ানোর এই এত স্মল অ্যামাউন্টের দাম বাড়ানোর প্রয়োজনীয়তাটা আমি কোনোভাবে দেখতে পাচ্ছি না। কারণ যখনই কোনো রকমের প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা হয়, আই থিঙ্ক বার্কের নিয়মে আছে যে কতদিন, 1 বছরের মধ্যে আর বাড়ানো যাবে না, না? এটা বলা আছে, এটা তো বলা আছে, কারণ ওটা একটা নীতির মধ্যে তো এটা আছে। হ্যাঁ, কেন এটা বলা হচ্ছে? এই যে কারণ একটা শুনানি করতে হয়, এবং একটা প্রাইস অ্যাডজাস্টমেন্ট যখন করা হয়, ওইটা অনেকগুলো জিনিস বিবেচনা করা হয়, এবং বলা আছে, একটা আইনেই বলা আছে যে 1 বছরের মধ্যে আর বাড়ানো যাবে না। তাহলে
আমরা এতটুকু বাড়ালাম কেন? হ্যাঁ, আমরা যদি যতটুক প্রয়োজন সেটাই একবারে বাড়িয়ে দিতাম, তাহলে এই বারবার এই যে আমাদের সমাজে যে একটা অস্থিরতা আসে, কিভাবে অস্থিরতা আসে আই এম শিওর আপনারা দেখেছেন পেপারে, যে বাড়ি ভাড়ার কারণ এখন আমাদের অনেক জায়গা আছে না যেখানে একটাই মিটার, ও অনেকগুলা সাবলেট করে, হ্যাঁ, ও বাড়ি ভাড়া, বিদ্যুতের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, রাইট। এই যে একটা ইম্প্যাক্ট হচ্ছে, 10% বাড়ালেও লোকটা যেরকম করে, 3% বাড়ালেও সেরকম করে। আমি আরেকটু গভীরে যেতে চাই এটার। উনি যেটা বললেন যে অন্যখানে দাম কত, এখানে এখনো বাংলাদেশে 61% বিদ্যুৎ গ্যাস থেকে তৈরি হয়। 68%। উনি তো আমাকে আরো হেল্প করলেন, 68%। এবং এই জ্বালানিটা পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড $1 পায়, $1 পার 1000 ঘনফুট। রাইট। পৃথিবীর আমার জানা মতে কোনোখানে এত সস্তায় কেউ গ্যাস পায় না। তারপরে তাদের প্রোডাকশন কস্ট কি করে $6 হয়, আই ডোন্ট নো। এটার একটা কারণ আছে। আপনি যদি 2013-14 বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টের বোর্ডের অ্যানুয়াল রিপোর্ট দেখেন, আপনি দেখবেন সব বিদ্যুৎ কেন্দ্রর অ্যাভারেজ এফিসিয়েন্সি দেখানো হয়েছে 33%, সবগুলা মিলে 33%। তার মানে আমরা এখনো অদক্ষ পাওয়ার প্ল্যান্ট দিয়ে আমাদের সিস্টেম চালাচ্ছি এখনো। তো আমার কথা হচ্ছে, এই এত কম দামে একটা মূল জ্বালানিটা পাচ্ছে, তারপরে এই বিদ্যুতের দাম এবং এই অদক্ষতার প্রশ্নে ইন দ্য মিন টাইম আপনি জানেন যে তেলের দাম ইন্টারন্যাশনালি কমে গেছে। রাইট। প্রফেসর ইজাজ, আপনি আমাদের সঙ্গে থাকেন। ডক্টর সেলিম মাহমুদ, আপনার কাছে জানতে চাইবো যে অদক্ষতার প্রশ্নটি আসছে, যে সিস্টেম লসের প্রশ্ন আসছে, যে 33% এফিসিয়েন্সির প্রশ্ন আসছে, এবং যে সময়ের কথা বলা হচ্ছে, যে আপনি জানেন যে আমি হিসাব করে দেখেছি যে মধ্যবিত্তের জন্য যদি 250 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে হয়তো এই দাম বৃদ্ধির ফলে তাকে বাড়তি বিদ্যুতের দাম আমি জানি না 25 থেকে 30 টাকা হয়তো মাসে বেশি দিতে হবে, কিন্তু বাজারের যে সম্মিলিত চাপ তার উপরে এসে পড়ে, সেটি আপনারা কখনো ভাবেন? আচ্ছা, জনাব খালেদ, তার আগে এখানে মাননীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান আছেন, উনি একজন বিশেষজ্ঞ, একটা ব্যাখ্যা মনে দেওয়ার অবকাশ রয়েছে যে কোন প্রেক্ষাপটে এনার্জি রেগুলেটরি কমিশন এই প্রাইস অ্যানাউন্সমেন্টটা করেছিল। বিষয়টা হচ্ছে যে আসলে যেভাবে আমাদের বিশেষজ্ঞরা, আমি ওনাকে বলছি না, অনেকেই বিষয়টা নিয়ে আসছেন যে কি দরকার ছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনেক কম, এখন কেন দরকার ছিল, এটা পুরো ব্যাকগ্রাউন্ডটা না বললে বোঝা যাবে না। সেটা হচ্ছে যে খেয়াল করেন, এই যে প্রাইস অ্যানাউন্সমেন্ট, যেটা 716 কোটি টাকার কথা বললাম, এটা কিন্তু আমাদের 5টা রিটেল কোম্পানি আছে, তাদের জন্য করা হয়নি, তাদের প্রফিট বাড়ানোর জন্য বা তাদের রেভিনিউর জন্য। এটা হয়েছে দুটো কারণে। একটা হচ্ছে যে 2012 সেপ্টেম্বরে আমরা সর্বশেষ পাইকারি বিদ্যুতের মূল্য নির্ধারণ করেছিলাম। এর মাঝখানে ঠিক এক্স্যাক্টলি 3 বছর, সেপ্টেম্বর 2012 অ্যান্ড সেপ্টেম্বর 2015। খেয়াল করেন, আমাদের সিস্টেমটা হচ্ছে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড হচ্ছে সিঙ্গেল বায়ার, সরকারি বেসরকারি সকল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে তারা বিদ্যুৎ ক্রয় করে 5টা রিটেল কোম্পানির কাছে বিক্রি করে। এখন খেয়াল করেন, এই যে প্রাইস ফিক্সেশন আমরা করেছিলাম, এর মাঝখানে 3 বছরে আপনি জানেন অনেকগুলো বড় বড় বিদেশি বিনিয়োগ রয়ে গেছে আমাদের এখানে, মাতারবাড়ি প্রজেক্ট থেকে শুরু অনেকগুলো। এখন যারা ইনভেস্টর আছে, ইন্টারন্যাশনাল ইনভেস্টর, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ইভেন ডেভেলপমেন্ট পার্টনার, তারা কিন্তু সরকারের পাশাপাশি এই রেগুলেটরি এজেন্সিগুলোর কাছে আসে। তারা দেখতে চায় যে এখানে যে বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, তার যে কমার্শিয়াল ভায়াবিলিটি কি, সে কি ইজ ইট এ সাস্টেনেবল ইনস্টিটিউশন। তারাও তো চায় না যে সরকারের কাছ থেকে বাজেটারি সাপোর্ট নিয়ে এই প্রতিষ্ঠানটা চলুক, তাদের ব্যালেন্স শিট দেখতে চায়। এখন হচ্ছে কি, আমাদের কাছে যেমন এর মধ্যে দুটো বিষয় আছে। পিজিসিবি একটা ট্রান্সমিশন কোম্পানি, বাংলাদেশের গ্রিড তারা কন্ট্রোল করছে। সর্বশেষ 2004 সালে পিজিসিবির হুইলিং চার্জ ফিক্স করা হয়েছিল, এরপরে হয়নি। এরপরে ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো, স্পেশালি এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক, গত কয়েক বছর ধরে ওদেরকে প্রেশার রেখেছে, তোমরা কেন রেগুলেটরি কমিশনের কাছে যাচ্ছ না ফর ইউর হুইলিং চার্জ অ্যাডজাস্টমেন্ট। এইবার আমরা 5 পয়সা তাদের জন্য অ্যাডজাস্ট করেছি, 5 পয়সা। আর ওই যে 3 বছরের জন্য খেয়াল করেন, এখানে ইনফ্লেশন, উনি তো একজন ব্যবসায়ী প্লাস প্রাইভেট সেক্টরতে আসে, ইনফ্লেশন 3 বছরের একটা, আপনি ফুয়েল কস্ট বাদ দেন, তার যে নতুন নতুন প্রকল্পগুলো নিল পিডিবি, তারপরে আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের রেগুলেশন অনুযায়ী কিছু কিছু খরচ আমরা কস্ট রেশনালাইজেশনের মাধ্যমে বাদ দিই, কিছু আমাদের রাখতে হয় কিছু প্রকল্প। এখন যে নন ফুয়েল যে এলিমেন্টগুলো, সেখানে ইনফ্লেশনের বিষয় আছে। তো এই সমস্ত কারণে একটা জিনিস খেয়াল করুন, ফর আলটিমেটলি প্রাইসিং ইজ এ সিগন্যাল ফর দি
ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভ। আমি কিন্তু আপনার এই বক্তব্য আমি খুবই দুঃখিত, আমি কিছুই বুঝতে পারলাম না। কারণ হচ্ছে যে আপনি আপনার অ্যাড্রেস করলেন না, যে আপনার সিস্টেম লস আপনি অ্যাড্রেস করলেন না, আপনার 33% যে আপনার এফিশিয়েন্সি সেটা আপনি অ্যাড্রেস করলেন না। না অ্যাড্রেস করা আছে। তারপর হচ্ছে যে আপনি আপনার লেস দেন 5% যেটা 716 কোটি টাকা মোটের, ওইটা দেখিয়ে আপনি কতটুকু বিদেশিদের কাছে আপনি এফিশিয়েন্সি প্রুফ করলেন? না বিদেশি না, এখানে দুটো পার্ট আছে। আপনি তো বলছেন রিটেলের কথা, এখানে হচ্ছে বাল্ক ট্যারিফ অ্যাডজাস্টমেন্ট হয়েছে 3 বছর পরে। আমরা যদি এটা অ্যাডজাস্ট না করতাম, ডেভেলপমেন্ট পার্টনার প্লাস ইনভেস্টরদের কাছে কিন্তু আমাদের বিপিডিবির অর্থাৎ পাওয়ার ডেভেলপমেন্ট। সেলিম সাহেব, আমি একটা জিনিস আমি যদি আপনাকে একটু হেল্প করি, বিষয়টা হলো যে আপনি এফিসিয়েন্সির কথা বলছেন, ভেরি রাইটলি বলেছেন। আপনি সিস্টেম লসের কথা বলেছেন, ভেরি রাইটলি বলেছেন। কিন্তু সিস্টেম লস একসময় দেশে 28-30% ছিল, আজকে সেটা 12%-এর নিচে আনা হয়েছে। এখন এই আনাতে যে আমরা খুব সন্তুষ্ট থাকব, ইন্টারন্যাশনালি ডেভেলপ কান্ট্রিগুলো তো আমরা দেখেছি যে 7% তাদের সিস্টেম লস আছে। এফিসিয়েন্সি নিয়ে ইট ইজ ওয়ান অফ দ্য বিগ হেডেক অফ আস। আমরা উত্তরাধিকার সূত্রে অনেকগুলি সনাতনী ব্যবস্থাপনা সম্পূর্ণ প্রতিষ্ঠান পেয়েছি, সনাতনী যন্ত্রপাতি সহ। এখন এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে উনি যে অ্যাভারেজে 33% বলেছেন, আমার কাছে এমন তথ্য আছে যে কোনো কোনো বিদ্যুৎ কেন্দ্র 20% এফিসিয়েন্সিতে চলছে অথবা তার চেয়েও নিচে। কিন্তু এখন এই বাস্তবতাটা হলো এটা যে আমরা যখন 2008 সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে 2009 সালে বিদ্যুতের যে নাজুক অবস্থা ছিল, তখন সে অবস্থায় আমরা এই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে অবসলিউট করা, উইন্ড আপ করার কোনো সুযোগ ছিল না। এই লো এফিসিয়েন্সি দিয়েই আমাদেরকে চালাইয়ে গিয়ে কুইক রেন্টাল দিয়ে আমরা আজকে আমাদের স্বল্প মেয়াদীর সেটাই বলছি। আজকে আমি সংসদীয় কমিটির মিটিং করেছি এবং সেখানে আমাদের আজকের এজেন্ডার মধ্যে মুখ্য এজেন্ডা ছিল 25 বছর ঊর্ধ্ব বিদ্যুৎ কেন্দ্রগুলির হাল চিত্র উপস্থাপন এবং সেগুলোর সম্বন্ধে ব্যবস্থা নেওয়া। এবং সেখানে আমাদের সিরিয়াস রিকমেন্ডেশন ছিল যে এগুলাকে এবং এগুলার জন্য আমি যদি খুব তাড়াতাড়ি, আপনি যেহেতু শুনতে চাচ্ছেন, আমি এটা বলি যে এই কেন্দ্রগুলোকে অবসলিউট করা এবং নতুন যন্ত্রপাতি সংযোজন করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু ওভারনাইট তো হবে না। এখন আমরা যে তাজুল ইসলাম, আপনি যদি আজকে এটি সংসদীয় কমিটিতে ধরে তুলে থাকেন, আমরা আশা করতে পারি যে আগামী 6 বা 7 বছর পরে এটি নিশ্চয়ই এর ফল আমরা পেতে পারবো। আমি এটা মনে করি না 6-7 বছর এটার জন্য লাগবে। যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলি, যে সমস্ত সবগুলি হয়তো বা সবগুলি করতে হয়তো 6-7 বছর কেন, আরো বেশি সময় লাগতে পারে। আজকে তুলে থাকেন, এটি কতদিনের মধ্যে এটি আমরা ফল পাবো জনাব তাজুল ইসলাম? না, আমি এভাবে আমার মনে হয় 2009 সালে আপনারা দায়িত্ব নেওয়ার পরে, আমাদের 2009 সালে দায়িত্ব নেওয়ার পরে এর মধ্যে দিয়ে বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র অলরেডি মেশিনারি রিপ্লেস করা হয়েছে। খুলনা বিদ্যুৎ কেন্দ্র এখন আমাদের এফিশিয়েন্সি পার্সেন্টেজ চলে গেছে। এখন আমাদের এফিশিয়েন্সি পার্সেন্টেজ কত? এখন আমাদের তো এক একটা বিদ্যুৎ কেন্দ্রের এক এক রকম গড়ে 33 না, আরো বেশি হবে। এটা 46% মতন এফিশিয়েন্সি আছে। আমার মনে হয় যে আমরা গোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রকে আমরা রিপাওয়ারিং করি, সেখানে আমরা 70% এফিশিয়েন্সিতে যাব এবং সেটা আরম্ভ হয়ে গেছে 52 তে। আচ্ছা, আমরা 70% ওই পার্টিকুলার বিদ্যুৎ, আমার মনে হয় যে সেলিম মাহমুদের অনেক কিছু বলার থাকবে। জনাব তাজুল ইসলাম, আমাদের সাথে যারা আছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, কিন্তু আমরা একটা বিরতি নিয়ে ফিরার পর আমি চট্টগ্রাম জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি জনাব নাজির হোসেনের কাছে জানতে চাইবো যে বিদ্যুতের দাম আসলে খুবই, আমাদের এখানে প্যানেলিস্টরা বলছে যে খুবই নেগলিজিবল পরিমাণ বেড়েছে, কিন্তু এর প্রভাব বাজারে পড়ছে বড় হয়ে। সাধারণত বিদ্যুতের দাম এরকম বাড়লে কি প্রভাব হয়, আমরা খুলনা থেকেও ডক্টর মনোজ কুমার দাস এবং বগুড়া থেকে বজলুল করিম বাহারের কাছে জানতে চাইবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের সঙ্গে। ফিরে এলাম আজকের বাংলাদেশে চট্টগ্রাম জেলা কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি নাজির হোসেন। আপনার কাছে জানতে চাইবো যে বিদ্যুতের এই দাম যেটি খুব সামান্য পরিমাণ বেড়েছে, কিন্তু এটি বাড়ার বাজারে কি কোনো আপনি বড় কোনো বিরূপ প্রভাব দেখছেন কিনা জনাব নাজির হোসেন? জি, থ্যাংক ইউ আমাকে কানেক্ট করার জন্য। যেটা আমার কাছে মনে হয় যে আসলে এই প্রশ্নটার আগে একটা প্রশ্ন আমার করা দরকার, এটা হলো যে এনার্জি রেগুলেটরি কমিশন আসলে ওনাদের কাজটা কি ভোক্তাদের স্বার্থ দেখা নাকি প্রডিউসারদের স্বার্থ দেখা, এই বিষয়টা মনে হয় যে একটু পরিষ্কার করা দরকার। আমরা দেখি যে আসলে ওনাদের কার্যক্রমে মানে ভোক্তাদের স্বার্থ দেখা চেয়ে আসলে যারা প্রডিউসার তাদের স্বার্থটা বেশি দেখা হচ্ছে। আর আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে আসলে
আমাদের দেশের ব্যবসায়ী বলেন, অন্যান্য যারা সেবাদানকারী সংস্থা বলেন, তারা কিন্তু আসলে অজুহাত খুঁজে। এখন 2%, 2 পয়েন্ট বাড়ুক অথবা 1 পয়েন্ট বাড়ুক, এই অজুহাতটা কিন্তু আসলে মানুষের প্রতিটা তার গৃহস্থলীর বাসাবাড়ি সহ তার যে সমস্ত বিষয়গুলো আছে ওখানে যেরকম ইম্প্যাক্ট করবে, ঠিক একই সাথে অন্যান্য যে দোকান বা অন্যান্য বাণিজ্যিক যে কার্যক্রম আছে সেখানে কিন্তু এটা জনাব নাজির হোসেন, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর সেলিম আহমদ আপনাকে একটু মনে রাখতে বলবো যে উনি বলছেন যে আপনারা ভোক্তার স্বার্থ দেখেন নাকি শুধু উৎপাদকদের স্বার্থ দেখেন। খুলনা জেলা তেল ও গ্যাস বিদ্যুৎ খনিজ সম্পদ জাতীয় রক্ষা কমিটির ডক্টর মনোজ কুমার দাস, আপনার কাছে জানতে চাইবো যে আপনি কিভাবে কি প্রভাব দেখছেন এই বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়ার ক্ষেত্রে। ডক্টর মনোজ কুমার দাস। আমি প্রথমত বলতে চাই যে এই যে বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম বৃদ্ধি করা হলো, এটি আইএমএফ এবং বিশ্বব্যাংক এবং তাদের দেশীয় সহযোগীদের স্বার্থে কাজটি করা হয়েছে। আপনি এটি কিসের ভিত্তিতে বলছেন? কথাটা বলতে চাই যে দ্বিতীয়ত আমি বলতে চাই, যদি বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে এর প্রভাব পড়বে সর্বত্র, এবং ইতিমধ্যে আমরা দেখছি বাড়িওয়ালারা তাদের ঘর ভাড়া বৃদ্ধির প্রবণতা শুরু করেছে। এবং আমার মনে হয় আজকে এই যখন বিশ্ববাজারে তেলের দাম কমেছে তখন মানুষ আশা করেছিল। ডক্টর মনোজ কুমার দাস, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। ডক্টর মনোজ কুমার দাস, দাম না কমে, ডক্টর মনোজ কুমার দাস, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনারা কি হিসাব করে দেখেছেন যে বিদ্যুৎ এর দাম বাড়ার ফলে একটি সাধারণ বা মধ্যবিত্ত পরিবারের আসলে কত টাকা খরচ বাড়বে, এবং বাজারে সেটি সমন্বয় করার জন্য নাকি আমরা বলে বলে দাম আরো বেশি বাড়াচ্ছি? দাম বাড়ার কথা বলে বলে এটিকে আরো বাড়ানো হচ্ছে কিনা অন্যান্য পণ্যের ক্ষেত্রে? আমি এটি মনে করি না। সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তই সুবিধাভোগীদের, স্বার্থবাদীদের উৎসাহিত করবে বিভিন্ন জায়গায়। ডক্টর মনোজ কুমার দাস, আপনাকে ধন্যবাদ। আমি বজলুল করিম বাহারকে জানতে চাইবো যে বগুড়া জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি জনাব বাহার, আপনি এই বিদ্যুৎ এবং গ্যাসের দাম বাড়াটিকে কিভাবে দেখছেন? জনাব বাহার। ধন্যবাদ আপনাকে। এই সম্প্রতি আমরা জেনেছি যে বিদ্যুতের দাম এবং গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। মোটা দাগে যেটা দেখা যায় যে সারা বিশ্বে এই যাবৎ পর্যন্ত আমরা যেটা শুনে এসেছি যে জ্বালানি তেলের দাম কমে আসছে। আমরা মনে করি যে সেবা খাতে এটা আমাদের একটা কল্যাণ ব্রত বয়ে নিয়ে আসবে। উল্টো ব্যাপারটা হয়ে গেছে, এই উল্টো ব্যাপারটা হয়ে গেছে বরং এই মুহূর্তে যখন বন্যা উপদ্রুত অঞ্চল, এখানে প্রতিটা জিনিসের দাম অত্যধিক বেড়ে গেছে, এই সময় হঠাৎ করে এই বিদ্যুতের দাম বেড়ে যাওয়া, গ্যাসের দাম বেড়ে যাওয়া, এর ফলে বাড়ি ভাড়া থেকে আরম্ভ করে সমুদয় বিষয়ের উপর এর প্রভাব পড়তে বাধ্য। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার গত 5 বছরে প্রায় 6 বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আর একটা জিনিস হয়ে গেছে যে আমাদের 500 মেগাওয়াট পিভিসি থেকে আমরা ক্রয় করছি বিদ্যুৎ। তাহলে বাহার 5 বছরে 6 বার দাম বাড়ার তথ্যটি অবশ্য আমাদের কাছে নেই। মানে 5 বছরে 6 বার কি আসলে দাম বেড়েছে বগুড়াতে বিদ্যুতের দাম? এটি কি 5 বছরে 6 বার বিদ্যুতের দাম বেড়েছে? 7 বার। না, আমরা যেটা আমরা যেটা পত্রপত্র জি 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 জনাব বাহার, আপনি ঠিক বলছেন। 5 বার 6 বার এবার পাশাপাশি, কিন্তু এতে 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 ইতিমধ্যে যে বাজারে এর যে প্রভাব পড়েছে এবং সর্বত্র জায়গায় আমাদের মধ্যে যে চলছে, তাতে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অভাব, অনটন এবং দুর্যোগ। জনাব বাহার, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মনোজ কুমার দাস, ধন্যবাদ নাজের হোসেন। আমি জনাব সেলিম মাহমুদ, আপনার কাছে যাওয়ার আগে আমি একটু আবার প্রফেসর ইজাজ আপনার কাছে আসতে চাই যে আমাদের ঢাকার বাইরে থেকে আপনি শুনলেন যে বিদ্যুতের দামের প্রভাব সম্পর্কে আপনি যা বলছিলেন তার একই চিত্র পাওয়া যাচ্ছে, কিন্তু জনাব তাজুল ইসলাম বলছিলেন যে এই সময় বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রেক্ষাপটটা আছে সেটি সম্পর্কে অন্যান্যদের সাথে তুলনা করে ডক্টর সেলিম মাহমুদ বলছিলেন যে প্রেক্ষাপটগুলি এই বিবেচনায় যদি আপনি একটু বলতেন। না, আমি যেটা বললাম যে তেলের দাম ইন্টারন্যাশনালি সাংঘাতিক রকমের কমে গেছে। এত কমে গেছে যে এটা নিয়ে অ্যাকচুয়ালি ডিসকাশন হচ্ছে যে এটার ইকোনমিক কি ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়াইড হতে পারে। তো এরকম একটা সময় একটা ভোক্তাদের, হ্যাঁ, এবং সবাই জানে যে আমাদের এই যে 7 বার 5 বার যে তেল এই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, এটার পিছনে হচ্ছে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। আমি কিন্তু রেন্টাল কুইক রেন্টাল বলি না, আমি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রকে আনা হয়েছিল সিস্টেমে তখন একটা ক্রাইসিস ম্যানেজমেন্টের কোর্টে, এবং সরকার এটার জন্য সাধুবাদ পেয়েছে, সবকিছু পেয়েছে।
কিন্তু সরকারের নিজস্ব প্ল্যানে দেখানো ছিল যে 2015-16-তে এসে বিদ্যুতের দাম স্টেবল হয়ে তারপরে একটু কমে তারপরে পরে আবার বাড়বে। কমার তো কথাই নাই, এক জায়গায়ও থাকছে না, এখন বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে যে আমাদের মধ্যমেয়াদী যে প্ল্যানটা এটা টোটালি ফেল করে গেছে। আমি কেন বলছি? একটা কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এর খবর নাই। মানে কিন্তু একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে 4 থেকে 5 বছর লাগে, এখনো আরম্ভ হয় নাই। তার মানে 5 বছরের মধ্যে আমরা কয়লা ভিত্তিক বিদ্যুৎ এবং সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রের কথা আমরা সবসময় বলে আসছি। সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে কিন্তু গ্যাসও আছে। সরকারের আরেকটা দায়িত্ব ছিল যে এই পিরিয়ডের মধ্যে গ্যাস আবিষ্কার করা, সো দ্যাট আমাদের এখনো কিন্তু 600 মেগাওয়াট বসে থাকে। আরেকটা জিনিস, একটা বিরাট সমস্যা হচ্ছে যে আমাদের যে গ্যাস যে ডিস্ট্রিবিউশনটা হয়, ডিসপ্যাচ করা দরকার যে মোস্ট এফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্টে যেন যায়। আমি নিজে স্টাডি করে দেখেছি যে সেটা যাচ্ছে না, এবং সেটার মধ্যে অনেক জায়গায় দেখেছি যে প্রাইভেট সেক্টরের কিছু গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট ফর কি কারণে তারা সবসময় গ্যাস পাচ্ছে। তো এই যে আমরা যদি এফিশিয়েন্ট পাওয়ার প্ল্যান্টকে শুধু গ্যাস দিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এখন তেলের দাম যা বেড়ে গেছে, আমি যেটা মনে করি, এবং সিস্টেমে ওনার যদি আরো যেসব ইনএফিসিয়েন্সি না থাকতো, তাহলে আমি মনে করি যে সাবসিডির কোনো প্রশ্ন আসে না। ডক্টর সেলিম মাহমুদ, এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাইবো যে প্রফেসর ইজাজ যে বিষয়গুলি জি তুলে জি, ধরলেন। পুরো বিষয়টা হচ্ছে যে আমরা প্রথমে কারণটা বলি। আমরা বাল্ক টেরিফ অর্থাৎ পাইকারি মূল্য অ্যাডজাস্ট করেছি 3 বছর পরে, যেটা না করলে কিন্তু আমাদের যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড সিঙ্গেল বায়ার যে সবাইকে বিদ্যুৎ সাপ্লাই করছে তার সাস্টেনেবিলিটির প্রশ্ন। সেকেন্ডলি হচ্ছে আমরা প্রায় 11 বছর পরে যে আপনার ওই পিজিসিবির যে হুইলিং চার্জ সেটা অ্যাডজাস্ট করলাম, 23 পয়সা প্লাস 5 পয়সা, মোট 28 পয়সা। খেয়াল করেন, এটা কিন্তু বলতে পারেন বিদ্যুৎ সেক্টরের আপস্ট্রিমে। আমরা ডাউন স্ট্রিমে অর্থাৎ রিটেল কোম্পানিগুলোর উপর কিন্তু পুরোটা পাস থ্রু করিনি। সাধারণত এটা কিন্তু অটোমেটিক পাস থ্রু করতে হয়, কারণ পুরোটাই তার জন্য হচ্ছে এই আপনার এনার্জি কস্ট, কারণ সে এনার্জি কিনছে। আমরা করেছি কি ওখান থেকে মাত্র 18 পয়সা অ্যাডজাস্ট করেছি, আর 18 পয়সা পাস থ্রু করেছি। কেন? ফর দি যে কথাটা বলছিল, ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার্স, সিস্টেম লস আরেকটু কমানো, যেটা এখন আইডিয়ালি 11.5%-এর মধ্যে আছে, প্লাস তাদের কিছু আগের কিছু অতিরিক্ত আয় ছিল। সব কিছু মিলিয়ে আমরা 18 পয়সা আমরা পাস থ্রু করেছি, আর 10 পয়সা কিন্তু ওদের উপর দিয়ে দিয়েছি যে তোমরা বাকিটা ম্যানেজ করো। এখন সেটা দাঁড়িয়েছে 716 কোটি টাকা। এখন বিষয়টা হচ্ছে কি, আপনার সারা বিশ্বেই এখন আমাদের প্রতিবেশী দেশ ভারতে প্রতি মাসে এই বিদ্যুৎ সেক্টরে অটো টেরিফ অ্যাডজাস্টমেন্ট হয়। রেগুলেটরি কমিশন একটা সফটওয়্যার করে দিয়েছে, একটা ফ্রেমওয়ার্ক করে দিয়েছে, অটোমেটিক কোনো মাসে 2 পয়সা, কোনো মাসে 1 পয়সা, কোনো মাসে 0 পয়সা। আমরা যে কাজটা করছি এটা আসলে রেগুলেটেড স্ট্রাকচারের আর্লি স্টেজে এটা হয়, এটা ম্যানুয়াল এবং এটা অবসলিউট আমাদের জন্য। এখন এই সমস্যাটা এই জায়গায় হচ্ছে, আমরা যদি অটো টেরিফ অ্যাডজাস্টমেন্ট করতাম, কিন্তু আমাদের লিগ্যাল প্রবলেম আছে, হয়তো ল অ্যামেন্ডমেন্ট লাগবে ফিউচারে, এটা ওনাদের সাপোর্ট দরকার হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে হাইপোথিসিসটা আনা হচ্ছে যে তেলের বিষয়টা, খেয়াল করেন এটা পুরোটাই ক্যালকুলেশন। সেটা হচ্ছে কি, এখানে দুটো পার্ট আছে। প্রাইভেট সেক্টর কিন্তু সরাসরি তেল আমদানি করছে, এবং রেগুলেটরি কমিশন কিন্তু ওরা যেভাবে প্রতি মাসে মাসে যে রেটে তেল আমদানি করছে উইদাউট ট্যাক্স পেয়ার, সেটা কিন্তু করেছে, এবং সেটা হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যে পড়েছে। সরি, 32 থেকে 35 টাকার মধ্যে, 32 থেকে 35 টাকার মধ্যে পড়েছে। আর বাকিটা হচ্ছে বিপিসিকে ট্যাক্স পেয়ার দিতে হয়। এখন হচ্ছে কি, আমি যদি 32 টাকাও ধরি, তাহলে ট্যাক্স পেয়ার সহ এটা 40 থেকে 42 টাকা পড়ে। তারপরে যে টোটাল আমাদের যে 12,500 কোটি টাকা হচ্ছে আমাদের লিকুইড ফুয়েলের কস্ট, ফার্নেস অয়েল এবং ডিজেল, মানে প্রায় 80% ফার্নেস অয়েল, বাকিটা ডিজেল। এখান থেকে যদি আপনি যে টাকাটা সাশ্রয় হয়, সেটা হচ্ছে দুইটা মিলে হচ্ছে 2754 কোটি টাকা। সেখান থেকে বাদ দিলে 9,500 কোটি টাকার মধ্যে থাকে। এখন এই 9,500 কোটি টাকা আপনাকে করতে হবে যে অলরেডি আমার 4300 কোটি টাকা বাজেটারি সাপোর্ট ধরা আছে। শেষ পর্যন্ত দাঁড়ায় আপনার লেস দেন 2000 crore, অর্থাৎ 2000 কোটি টাকার মতো আমার কিন্তু বাজেটারি সাপোর্ট দরকারই হচ্ছে। অর্থাৎ যে তেলের যদি আমি মূল্য কম ধরিও, সেক্ষেত্রেও বিদ্যুৎ ট্যারিফ কমতো বা সেটা অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন ছিল না। এই যে হাইপোথিসিস ইজ রং টোটালি। এবার আসল কথায় আসি, এটা হচ্ছে মাত্র 18.5% বিদ্যুৎ যেটা তেল ভিত্তিক। হোয়াট অ্যাবাউট 68% বিদ্যুৎ যেটা গ্যাস উৎপাদিত হচ্ছে? আপনার 2006 সালে একটা পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান করেছিল আমেরিকান কোম্পানি নেক্সন। এখন সেখানে গ্যাসের প্রাইস ধরা হয়েছে
$3.5 থেকে $4, আমার মনে হয় যে 2010 সাল থেকে আমার মনে হয় যে পলিসিগতভাবে ডক্টর ইজাজ যে প্রশ্নগুলি তুলেছেন সেগুলি নিশ্চয়ই জনাব তাজুল ইসলাম আপনি জবাব দিবেন। আমি ডক্টর সেলিম মাহমুদ আপনার কাছ থেকে জানতে চাইবো যে তেলে এই বিদ্যুৎ বা গ্যাসের দাম যে আপনি বাড়াবেন সেটি কি আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলেন না এটা আগের সিদ্ধান্তের মধ্যেই ছিল? না, এটা ধারাবাহিকতা। মানে এটা মানে ideally- আমি যদি বলি যে অগাস্টের 29 তারিখে যে আপনারা একটা প্রেস কনফারেন্স করে সেটি ঘোষণা দিবেন সেটি কি 2-3 দিন আগে ঠিক করে নাকি এটা আগের ঠিক করাই? না না না, এটা আগে আমি আপনাকে বলি মানে এটা ব্যাকগ্রাউন্ডটা কত অনেকে আপনি ব্যাকগ্রাউন্ড বলেছেন, এটা আমি শুনানি যদি- হয়েছে ফেব্রুয়ারি মাসে। যে ফেব্রুয়ারি মাসে শুনানি শুনানি হয়েছে তো? থেকে ফেব্রুয়ারি মাসে শুনানির পর থেকে আপনারা জানতেন যেটা আপনারা বাড়াবেন। হ্যাঁ, তখন এবং থেকে আমরা এবং prepared। যে ফেব্রুয়ারি মাসে শুনানি হয়েছে তো? থেকে ফেব্রুয়ারি মাসে শুনানির পর থেকে আপনারা জানতেন যেটা আপনারা বাড়াবেন। হ্যাঁ, তখন এবং থেকে আমরা এবং prepared। এইভাবেই বাড়াবেন সেটি ঠিক করা ছিল। হ্যাঁ, সেভাবে ঠিক ছিল। এবং এই সময়টি আপনাদের কাছে সবচেয়ে সঠিক সময় মনে হয়েছে? না 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 না, সেটা হচ্ছে কি আমি আপনাকে বলি, আমরা যদি এইটা না বাড়াইতাম, খেয়াল করেন এখানে কিন্তু সিস্টেমে একটা বড় ধরনের প্রবলেম হতো। যে কিরকম এই যে বাল্ক সাপ্লায়ার যে আমাদের মানে সিঙ্গেল বায়ার বিপিটিপি, তার সাস্টেনেবিলিটি কিন্তু, কারণ খেয়াল করেন আপস্ট্রিমে অর্থাৎ বিদ্যুতের আপস্ট্রিমে এই যে বড় বড় ইনভেস্টমেন্টগুলো হচ্ছে সেখানে কিন্তু হি ইজ দ্য অনলি ক্লায়েন্ট, তার সাথে চুক্তি হচ্ছে। এখন তার ওখানে মানে ডেভেলপমেন্ট পার্টনার বা ইনভেস্টররা তারা খোঁজ খবর নেয় যে টেরিফ অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা। পিজিসিবি আমাদের গ্রিড কন্ট্রোল করছে, এশিয়ান ডেভেলপমেন্ট একটা আমি আপনার এই বক্তব্যটি একদম পরিষ্কার। আমরা আরেকটা বিরতি নিচ্ছি ডক্টর সেলিম ফিরে এসে যখন মোহাম্মদ তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো যে আমরা মধ্যমেয়াদী যে বিদ্যুৎ এবং জ্বালানি পরিকল্পনার ক্ষেত্রে ডক্টর ইজাজ বলছেন যে আমরা অনেক ব্যর্থতার পরিচয় দিচ্ছি, কারণ হচ্ছে যে আমরা কয়লা ভিত্তিক বা সবচেয়ে সস্তা বিদ্যুৎ খোঁজার ক্ষেত্রে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আমরা এখনো করতে পারিনি, সেটির কোনো পরিকল্পনাও নেই, এবং আরো গ্যাস খোঁজার ক্ষেত্রে আমরা আসলে ব্যর্থতা পরিচয় দিচ্ছি। আপনার মন্তব্য শুনবো, আপনি নীতি নির্ধারকদের একজন, আপনি এই ব্যাপারে কি ভাবছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে মধ্যমেয়াদী পরিকল্পনাগুলির ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বর্তমান সরকারকে ব্যর্থ করছিলেন প্রফেসর ইজাজ। এই বিষয়ে আপনার মতামত একটু জানতে চাইছিলাম, বিশেষ করে হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করার ক্ষেত্রে, এবং দুই হচ্ছে আরো বেশি পরিমাণে গ্যাস পাওয়ার ক্ষেত্রে। গ্যাসের অভাবে বিদ্যুৎ কেন্দ্র বসে থাকছে, কয়লার অভাবে আমরা মধ্যমেয়াদী পরিকল্পনাগুলি করতে পারছি না। আমি গ্যাসের কথা যদি বলি, গ্যাস উত্তোলন করা হতো 1700 মিলিয়ন ঘনফুট। উত্তোলন আর আবিষ্কার, আমি আবিষ্কার এবং আবিষ্কার করার পরিপ্রেক্ষিতে এবং নতুন গ্যাস কূপ আবিষ্কারের পাশাপাশি আমাদের পুরানো গ্যাস কূপগুলোকে আরও উৎপাদন সক্ষম কেন্দ্রে রূপান্তরিত করার জন্য কাজ করার পরিপ্রেক্ষিতে আজকে প্রায় আমাদের কিছু কিছু পুরানো গ্যাস কূপে তাদের প্রেসার কমে যাওয়ার পরও আমরা এখন 2700 মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করতে সক্ষম হচ্ছি। বিবিয়ানা কত দিচ্ছে বেশি? বিবিয়ানা এখানে 300 350 এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো আমাদের সামগ্রিকভাবে বিবিয়ানা সামগ্রিকভাবে ওটা বৃদ্ধি হয়, এখন তো বৃদ্ধি হয়েছে। বৃদ্ধি হয়ে এখন বৃদ্ধির কথা এখন 1000-এর উপরে 1000-এর উপরে গেছে, আমাদের বৃদ্ধিটা হয়েছে 300 মতন। আমরা টোটালি আমরা এখানে গ্যাসে আমি মনে করি যে সরকারের যে পরিকল্পনাগুলো ছিল, পরিকল্পনা অনুযায়ী খুব বেশি পিছিয়ে আছে এটা আমি মনে করি না। এখানে বলার মতন হয়তো কথা কেউ সুযোগ নিতে পারে, কিন্তু আসলে বাস্তবতাটা এরকম নয়। আর মধ্যমেয়াদী আমি বলি, স্বল্প মেয়াদী পরিকল্পনার মধ্যে বিদ্যুতের ক্ষেত্রে ব্যাপার ছিল যে কুইক রেন্টাল এবং ছোট্ট বিদ্যুৎ কেন্দ্রগুলো, কুইক রেন্টালটাই স্বল্প মেয়াদী ছিল। আর মধ্যমেয়াদী আমাদের গ্যাস ভিত্তিক এবং তৈল ভিত্তিক একটু মিডল সাইজ বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছিল। সেখানে 400, 500, 350 এরকম বিদ্যুৎ কেন্দ্রের কথা বলা হয়েছে। অসংখ্য বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে সফলতার সহিত, এবং এগুলা আমাদের এখন বিদ্যুৎ উৎপাদন করছে বলে আমরা আজকে বিদ্যুৎ পাচ্ছি। আমাদের মধ্যমেয়াদী যে প্রকল্প এগুলা আমি মনে করি যে এটা আমরা বেশিরভাগই আমরা সফল হয়েছি। আর এখন দীর্ঘমেয়াদী নিয়ে আমরা কথা বলার জায়গায় এসে দাঁড়াইছি। দীর্ঘমেয়াদী যদি আমরা যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্র নিয়ে পরিকল্পনা নিয়ে কাজ করা হয়েছে সেগুলো আমাদেরকে সময় মতো নিয়ে আসতে হবে, না হলে আমাদের অভিষ্ট লক্ষ্য মধ্য আয়ের দেশ 2021 সালের দরজায় গিয়ে আমরা পৌঁছাটা আমাদের জন্য কঠিন হবে। সেই ব্যাপারে সরকার, আমি মনে করি, এবার সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানগুলা অত্যন্ত ব্যস্ততার সহিত তাদের দায়িত্ব পালন করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে। শত প্রতিকূলতা আছে, বিতর্ক আছে, বাধা আছে, তারপরও সেই কাজটি আমার মনে চলছে। আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র মহেশখালীতে এবং আমাদের পটুয়াখালীতে, তারপরে দিয়ে এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর কাজ চলছে। আমি আশা করি যদি এর মধ্যে আমাদের কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র যদি আমরা এই সময়ের ভিতরে, আমাদের নির্ধারিত সময় কিন্তু 2019 সালের ভিতরে নিয়ে আসতে সক্ষম হই, এবং এর পাশাপাশি আণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে পরিকল্পনা সেগুলোর জন্য কাজ চলছে। আমি মনে করি না যে এখানে এখনো ব্যর্থতা পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করার কোনো জায়গা উপরে যে আণবিক বিদ্যুৎ কেন্দ্র যে সেটি কাজ এখন কতদূর?
সেটাও আমাদের এখন অগ্রগতি যে মাত্রা হওয়ার কথা, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এটি উদ্বোধন করছিলেন তখন- যদিও এটা বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রণালয়ের অধীনে নয়, এখানে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ, কিন্তু তারপরও সেটা যে লক্ষ্যমাত্রা আমরা থাকার কথা সেই লক্ষ্যমাত্রা পর্যন্ত আমরা পৌঁছতে সক্ষম হয়েছি। প্রফেসর ইজাজ, আপনি যতটুকু আশা জানি। করি যে এই বিষয়ে আপনার জবাব পেয়েছেন, নাকি আপনি এই বিষয়ে কোনো কিছু যোগ করতে চান? বলছিলেন যে মধ্যমেয়াদীতে অনেকগুলি বিষয় অর্জন করতে পেরেছে সরকার, দীর্ঘমেয়াদীর ক্ষেত্রে কিছু হয়তো। আমি একটা তথ্য দিই তাহলে সবাইকে। এখন হাইয়েস্ট মানে মোটামুটি এখন যে গরম দিনে যেগুলো যাচ্ছে 7,500 মেগাওয়াট আমরা প্রডিউস করি, হ্যাঁ, এবং 7,500 মেগাওয়াটে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড ক্লেম করে যে বাংলাদেশে নাকি কোনো লোডশেডিং হয় না। তাহলে 13,000 মেগাওয়াটের এই যে ফিগারটা বলা হচ্ছে, এটার মানেটা কি? যদি আমাদের 7,500 মেগাওয়াটে যদি সারা দেশে লোডশেডিং মুক্ত হয়, তাহলে 13,000 মেগাওয়াট কি করে? আমার জানা মতে পৃথিবীর কোনো দেশেই যেখানে হাইয়েস্ট পিক 7,500 মেগার, সেখানে 13,000 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র আছে। তার মানে অনেক বিদ্যুৎ কেন্দ্র নিশ্চয়ই বসে থাকে, ওগুলা ইনভেস্টমেন্ট করা হয়েছে এবং ওগুলার জন্য আমাদের টাকা ব্যয় হচ্ছে। আমি বলি আমরা একটা রিজার্ভ মার্জিন বলি, রিজার্ভ মার্জিন সাধারণত 15% হয়। এখানে আমি আপনাকে একটু সংশোধনী দিচ্ছি। হ্যাঁ, বলেন। বিষয়টা হলো যে আমরা 40, 50, 30 বছরের বহুত পুরানো বিদ্যুৎ কেন্দ্র আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি, এবং এগুলাকে এখন আপনার বন্ধ করে দেওয়ার মতন আমাদের এক্ষুনি কোনো অবস্থায় আসে না। কেন? 13,000 মেগাওয়াট আছে। 13,000 মেগাওয়াট আছে না? এটা আমি তাহলে বন্ধ করে দেন এগুলা। বন্ধ, আমি আপনার কথাটাই আমি বলছি, হ্যাঁ, বলেন। যে 13,000 মেগাওয়াট যেটা আপনি বলছেন অতিরিক্ত, এগুলাকে সারাক্ষণ চালানো হয় না, সবসময় চালানো হয় না। যদি ইমার্জেন্সি দেখা যায় তখনই শুধুমাত্র এগুলো চালানো হয়। এটা কি রকম পাওয়ার প্ল্যান্ট তাহলে? আমার মনে হয় আপনি এন্ডোজ করবেন যে সারা পৃথিবীর, ইভেন আমেরিকা তো দেখা যাচ্ছে যে মোর দেন 25% বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলো নাকি সবসময় চালানো হয় না, এবং সেখানে এখানে 50% আমাদের অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্র আছে যেগুলোর উপরে আমরা এখন আর নির্ভর করতে চাই না, এবং সেগুলা আপনার অনেকগুলো আবার কিছু যেমন আমরা গোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র 3 যেটাকে আমরা রিপাওয়ারিং এর জন্য এটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে যে 4 বন্ধ করে দেওয়া হয়েছে রিপাওয়ারিং করার জন্য, এরকম অসংখ্য কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। এখন এগুলার ক্যাপাসিটিটা এখানে ক্যালকুলেশন করা আছে। আমাদের খুলনা বিদ্যুৎ কেন্দ্রের নতুন যন্ত্রপাতি অলরেডি সাইডে পৌঁছে গেছে, এখন সেখানে 550 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র সেখানের মধ্যে সেলিম মাহমুদ, আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আপনাকে শুনবো। মূল প্রশ্নে এই জায়গায় জনাব তাজুল ইসলাম খুব সুন্দরভাবে বলছিলেন যে যদিও 13,500 মেগাওয়াট বিদ্যুতের আমাদের সক্ষমতা আছে, কিন্তু আমরা 7,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করলো আমরা আসলে অনেক তবে আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে ডক্টর সেলিম মাহমুদ কি প্রশ্ন শুনতে চাই। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সেলিম মাহমুদ, যেটি প্রফেসর ইজাজ বলছিলেন যে আমাদের 13,000 মেগাওয়াট, 13,650, এটা আসলে 11-র পরে 3,000 মানে 10-এর পরে 11-এর পরে 3,000 যেটা, আর সে ধরলে 14,000 হবে, 3,000 হচ্ছে ক্যাপটিভ। তো আমরা গ্রিড লাইনটা 11,000ই ধরি, সেটা দিয়ে যদি এটা হচ্ছে বেসিক্যালি আপনি একটা দুইটা জিনিস বাস্তবতা বুঝতে হবে। একটা হচ্ছে কি আমাদের একটা ইনস্টল ক্যাপাসিটি 28% হচ্ছে লিকুইড ফুয়েলে, খেয়াল করেন, ফার্নেসেল এবং ডিজেলে। তো এইটা কিন্তু পৃথিবীর কোথাও লিকুইড ফুয়েল কন্টিনিউয়াসলি চালানো হয় না, এর একটা মেরিট অর্ডার আছে। আমাদের একটা বিআরসির একটা ডাইরেক্টিভ আছে অন দি বিপিডিবি, যে তোমরা লিকুইড ফুয়েল প্ল্যান্টগুলো 35%-এর বেশি প্ল্যান্ট ফ্যাক্টরে চালাতে পারবে না। সেটার অনুযায়ী আপনার পিপিডিবি সক্ষমতা এবং এটার একটা মেরিট অর্ডার করেছে। এখন বিষয়টা হচ্ছে ভারতে, প্রফেসর ইজাজ যেটা বলেছেন ভেরি ইম্পর্টেন্ট, ভারতে আমি খুব এটা যখন ডাটাটা আমি তো করেছিলাম এটা কয়েক বছর আগে, তখন 37,000 মেগাওয়াট ছিল, এখন 50,000 মেগাওয়াট আইডল বসে থাকে, ঠিক সেম প্রবলেমে। ভারতে আইদার ফুয়েলের প্রবলেম, ইয়ার প্রবলেম, কোলের প্রবলেম বা অন্য কোনোভাবে 50,000 মেগাওয়াট আইডল বসে রাখতে হয়, এবং সেটা কিন্তু
18 to 20% মধ্যে তার টোটাল 2.5 লক্ষ মেগাওয়াট তার ইনস্টল ক্যাপাসিটি। এখন হচ্ছে কি সেই হিসাবে কিন্তু আমরা খুব বেশি পিছিয়ে নেই, আমাদেরও কিন্তু লেস দেন 20% মধ্যে। ডক্টর সেলিম মাহমুদ, আমি আপনাকে পুরনো প্রশ্নটির দিকে ফিরিয়ে যাই যে একজন প্রশ্ন করেছিলেন আমাদের চট্টগ্রাম থেকে যে আপনারা আসলে ভোক্তাদের কথা ভাবেন কিনা নাকি শুধু উৎপাদকদের কথা ভাবেন। আমি এই প্রশ্নের সাথে যুক্ত করতে চাই যে গ্যাস বিদ্যুতের দাম বাড়লে যে পরিবহন ভাড়া, বিদ্যুৎ বাড়ি ভাড়ার মতো যে সেবা খাতের যে দাম বেড়ে যায় সেটি আপনাদের মাথায় থাকে কিনা? অবশ্যই থাকে। এবং সেটি সমন্বয়ের কোনো কিছু আপনারা বলেন কিনা? বিশেষ করে গ্যাসের দামের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের দর্শকরা বলছে যে বিদ্যুতের দামগুলি যদি নগণ্য হয়েও থাকে, গ্যাসের দামটা আসলে নগণ্য না। আমি বাসাবাড়ির গ্যাসের কথা বলছি না, অন্য গ্যাসের। আমি আপনাকে বলি যে সারা বিশ্বে কিন্তু এটা একটা মানে প্রাইস ইনক্রিজ অলওয়েজ এ মানে পলিটিক্যাল সেন্সিটিভ এবং খুবই সেন্সিটিভ একটা জিনিস এবং খুবই আনপপুলার। আমরা বুঝতে হবে যে সবচেয়ে আনপপুলার কাজটা আমরা করছি। আপনি খেয়াল করেন এই যে কারণে আমেরিকাতে আজ থেকে 100 বছর আগে সরকারের বাইরে ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি কমিশন করা হয়েছে। প্রথমত কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের প্রাইভেট সেক্টর ভার্সেস পাবলিক সেক্টরের বিষয়ে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আরেকটা হচ্ছে টু শিফট দি পলিটিক্যাল লায়াবিলিটি ফ্রম দি শোল্ডার অফ দি পলিটিশিয়ানস। যে কারণে আমি যেহেতু কোনো ইলেকশন করছি না, একজন একাডেমিক প্লাস এখন রেগুলেটর, আমরা এই কাজটা করছি। এখন বিষয়টা হচ্ছে দেখতে হবে পৃথিবীর সব দেশে কিন্তু অ্যাডজাস্টমেন্ট হয়, কিন্তু আমাদের সোসাইটি ইজ ভেরি ভালনারেবল। এখানে আপনি যেটা বললেন দেখা গেলো যে পেরিফেরিতে হয়তো যেটা বিদ্যুৎ বেড়েছে হয়তো তার 50 টাকা বাড়ার কথা মাসে, কারণ এটা কমন মিটার ইউজ করছে, সে তাকে ইম্পোজ করছে 600 টাকা। তো এই জিনিসগুলো সামাজিকভাবে আমাদের শুধুমাত্র গভর্নমেন্টের উপরে বা রেগুলেটরি এজেন্সির উপর দায়িত্ব মানে মানে দিয়ে কিন্তু ইয়ে করা যাবে না। সমাজের সবাইকে কিন্তু সচেতন হতে হবে যে আমরা যতটুকু প্রাইস ইনক্রিজ করলাম সমানুপাতিকভাবে বা জাস্টিফাইডলি সেটা মাঠে বা বাজারে রিফ্লেক্টেড হচ্ছে কিনা সেগুলো কিন্তু দেখার দায়িত্ব সবারই। এবং এই কাজটা কিন্তু সারা বিশ্বে আনপপুলার, কিন্তু তারপরে আমাদের করতে হবে। যে কথাটা বললো যে 6 বার 7 বার বিদ্যুতের যতবারই হোক, আজকে তার সুফল জনগণ পাচ্ছে। আমরা যদি প্রাইস না বাড়িয়ে, পাকিস্তানে এটা হয়েছিল আপনার পারভেজ মোশাররফ আসার পর 6 বছর বিদ্যুতের কোনো প্রাইস এনহ্যান্সমেন্ট হয়নি, অ্যাডজাস্টমেন্ট হয় নাই। সেটা কি রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে পাকিস্তানে স্ক্র্যাপ পুরো পাওয়ার সেক্টর। এখন 12 টাকা আপনার বিদ্যুতের দাম পাকিস্তানে। কিন্তু ইন্ডিয়াতে ওই আনপপুলার কাজটা শুরুতে করেছিল 2003 সালে যখন তাদের ইলেকট্রিসিটি অ্যাক্ট হয়, পুরোটাই স্টেট ইলেকট্রিসিটি বোর্ড এগুলোকে ভেঙে চুরে রিফর্ম করে আরবি শাহী নামে এক ভদ্রলোক, প্রাইভেট সেক্টরের লোক, তাকে আপনার সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার সেক্রেটারি করেছিল। 5 বছরে পুরো ঢেলে সাজিয়েছে। আজকে ভারতে কিন্তু সেরকম লোডশেডিং। প্রফেসর ইজাজ, আমি আপনার কাছে থেকে জানতে চাইবো যে আপনি নীতি নির্ধারকদের কাছে বিদ্যুৎ এবং গ্যাসের ক্ষেত্রে কি আশা করছেন, কোনটির দিকে সবচেয়ে বেশি এখন মনোযোগ দেওয়া দরকার? আপনি বলছিলেন যে গ্যাস নিয়ে আপনি আলাদা একটি আলোচনা করতে হবে, কারণ আজকে গ্যাসের মূল্য নিয়ে আসলে কথাই হলো না। আপনি এই যে দাম বাড়ার প্রকৃতি, আপনি নীতি নির্ধারকদের কাছ থেকে কি আশা করছেন? যে নীতি নির্ধারকদেরকে প্রথমেই আমি যেটা বলতে চাই, দে শুড নট ওয়ার্ক একটা গভর্নমেন্টের আর একটা এজেন্সি হিসাবে। হ্যাঁ, এবং সবারই মনে এটা হচ্ছে যে শুনানি হলো ফেব্রুয়ারিতে, কিন্তু দাম বাড়লো হচ্ছে অগাস্ট মাসে। এটা কেন? কারণ আমরা সবাই জানি যে মাঝে একটা দেশে একটা পলিটিক্যাল টার্ময়েল হয়েছিল। তো ওনারা যদি সত্যি সত্যি ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটর হন, তাহলে ওনারা কিসের কারণে এটা ওয়েট করলেন? এবং এমন সময় ওনারা এটা বাড়ালেন যে পৃথিবীতে তেলের দাম হিস্টোরিক্যালি যদি আমরা দেখি, এখন তো ইনফ্লেশনের কারণে বাড়ে, ওয়ান অফ দ্য লোয়েস্ট। সেটি অবশ্য ডক্টর সেলিম আহমদ বলছিলেন যে তেলের দামের প্রভাব আসলে আমাদের বিদ্যুতের উপর খুব কমই আসলে। অবশ্যই না, ক্যালকুলেশনটা আছে। তেলের দামের প্রভাব যদি বিদ্যুতের দামে কম হয়, তাহলে তো 6 টাকা ওনারা কোনোভাবেই জাস্টিফাই করতে পারে না। এখন আমি আপনাকে বলি, কোনোভাবে জাস্টিফাই আমার করতে কাছে পারে না। স্ট্যাটিস্টিক্স আছে 2000 সাল থেকে 2009 পর্যন্ত যতবার গ্যাসের প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়েছে, প্রত্যেকবারই কিন্তু বিদ্যুতের জন্য গ্যাসের প্রাইস বাড়ানো হয়েছে। কিন্তু এবার আমরা বিদ্যুতের জন্য গ্যাসের প্রাইস বাড়ানো হয়নি। এবং এটা আপনারা এটা একটা ভুল করেছেন, কারণ কিছুদিন পরে যখন এলএনজি আসবে 7,500 কোটি টাকা লাগতো আমি যদি অ্যাডজাস্ট করতাম, কিন্তু সেটা তো একটা সার্বিকভাবে দেখতে হবে, তাই না? আমার মনে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। একটি প্রশ্ন করা হয়েছিল যে টাইমিংটা নিয়ে, আমাদের হাতে একদম 40-45 সেকেন্ড আছে। জনাব তাজুল ইসলাম, আপনি যদি বলতেন যে টাইমিংটা এরকম কেন, ফেব্রুয়ারি থেকে আগস্ট কেন? না, এটা তো আসলে এই উত্তরটা দেওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি হচ্ছে এনার্জি রেগুলেটরি কমিশনার মিস্টার সেলিম মাহমুদ। তবে আমি এটা মনে করি যে ওনারা পক্ষদ্বয়ের আলোচনা শুনেছে, আর যেভাবে
যেভাবে আপনার এনার্জি রেগুলেটরি কমিশনকে সরকারের আজ্ঞাবহ হিসেবে বলা হয়, আসলে কিন্তু This is বাস্তবতাটা not the এরকম case. নয়। ইট This ইজ is not the ইন্ডিপেন্ডেন্ট রেগুলেটরি বডি, এবং এই সরকারে এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদের ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ করে দিয়েছে। আর আমি মনে করি এখানে যথেষ্ট আমার মনে হয় যুক্তি উপস্থাপিত হয়েছে যে তৈলের কারণে নয়, তৈলের তো দাম বাড়ানো হয় না, exactly. জ্বালানি আমদানি তৈলের উপরে তৈলের মূল্য বৃদ্ধি করা হয়নি। এখন এই ক্ষেত্রে বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এটা আমাদের যদি আমরা একটি অর্থনীতির অভিষ্ট লক্ষ্য নির্ধারণ করা আছে, জাতীয় উন্নতির একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে, এই লক্ষ্যমাত্রায় পৌঁছার জন্য যদি আপনাকে আজকে মানে যুক্তি অনেকে যে সিদ্ধান্ত অনেকে যে নিতে হয়, বলছেন যে মানে ওই যে অনেকে- বেতন ভাতা সরকারে বাড়ানো হচ্ছে সেটি আসলে কোনোভাবে মিলাতে না পেরে গুছাতে না পেরে এগুলি করা হচ্ছে, এই কথা আসলে এইগুলা ঠিক না। আমার মনে হয় এগুলি অনেকে- খুবই অনেকে একেবারে আমার মনে হয় 716 কোটি টাকা একেবারে তাও relievable রিটেল না। কোম্পানি এখানে 716 কোটি টাকা দিয়ে আসলে এটা- এখানে 716 কোটি টাকা দিয়ে কোনোভাবেই ওটার আর এটা কোনো প্রয়োজনীয়তা নয়। এখানে জনাব আমি তাজুল মনে ইসলাম করি আমাদের শেষ এখানে করতে হচ্ছে। আমি একটি জায়গায় শেষ করি, যদিও কথাটা আমার কাছে খুব প্রিয় কথা মনে হবে না, যে আজকে 2.93% বাড়ানো হয়েছে। আমি মনে করি সেলিম মাহমুদ সাহেবরা রেগুলেটরি কমিশন একটা সময় বিদ্যুৎ ডিপার্টমেন্টের গার্ড থেকে এরকম লোসখানির যে রাইট, তাজুল ইসলাম সাহেব আমাদেরকে শেষ করতে হচ্ছে। তাজুল ইসলাম, জনাব ইজাজ আহমেদ, জনাব সেলিম মাহমুদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।